আমি একটু রুমিন ফারহান আপার সাথে কথা বলি। উনি মাঝখানে একটা বলছিলেন, এটা বাস্তব যে আমরা দেখলাম যে আওয়ামী লীগের আমলে ধরেন আমাদের চরিত্র হনন, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়ানো একটা কাজ করতো। সিআরআই আওয়ামী লীগের একটা টিম ছিল, এরা ফান্ড করতো। বিপু সাহেব যারা আছে ওই আপনার ট্রাস্টি মাস্টার আওয়ামী লীগের গবেষণা সেল হিসেবে তারা বলতো আরে প্রোপাগান্ডা ছিল এবং গভর্নমেন্টের পক্ষে ন্যারেটিভ দাঁড় কোনো। এখন দেখলাম ও কিছু ক্ষেত্রে ইন ফেভার অফ গভর্নমেন্ট এবং মানে ডিসফেভার অফ অপোজিশন, যারা নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলি, তাদের চরিত্র হনন থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ, রুমিন আপা, শামা ওবায়দ, এরকমের টপ লিডার সবাইকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছে। বাইরে যারা আমরাও যারা নির্বাচন নিয়ে কথা আমাদেরকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন 16 বছর বিএনপি ইন্ডিয়ার কারণে নির্বাচন থেকে বঞ্চিত ছিল, ক্ষমতা আসতে পারে নাই। তারেক রহমান নির্বাসিত, খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী ইন্ডিয়ান পলিসির কারণে জেলে ছিল। সেই দল ভারতের কাছে বিক্রি হবে, ভারতের গোলামি করবে। এই প্রোপাগান্ডাগুলো কেন ছড়ানো হচ্ছে? সহজ সরল গ্রাম্য অল্প শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করার জন্য। প্লাস যে আমরাও যারা কথা বলছি, এরা কারো দেখেন 2-3 জন ইউটিউবার, এদেরকে আমি বলি ইউটিউবার কাল্ট, মানে এদেরকে একটা কাল্ট হিসেবে তৈরি করেছেন যে তারা একটা পীর, তারা বলবে আর তাদের কিছু ফ্যান ফলোয়াররা এগুলো ঝাঁপাই পড়বে। যেমন প্রথম আলোর সামনে গরু জবাই প্রথম গ্রাহ কর্মসূচি দিয়েছিল, ফলোয়ার মিলিয়ন মিলিয়ন, কিন্তু ওইখানে হাজার খানেক লোকও যায় নাই, 50-60 জন 150 ছেলেপেলে গিয়েছিল। তো এই ধরনের একটা বিশৃঙ্খলা এবং উস্কানি কিছু ইউটিউবাররা তৈরি করতেছে। এমনকি তারা উপদেষ্টা হিসেবে এই গভর্নমেন্টের মধ্যে উপদেষ্টা হিসেবে লোক ঢুকায় যে গভর্নমেন্টকে জয় বাংলা করে দেবে, এই সমস্ত হুমকি দিয়ে উপদেষ্টাদেরকে দিয়ে। তাহলে একটা গভর্নমেন্ট যদি ইউটিউবারের কারণে যদি উপদেষ্টা নেয় একজনকে, যে না সে ভালো, তাকে নিতে হবে, নিচে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন দেয় যে আপনার অফিসের সামনে বুলডোজার পাঠানো হবে, আমাদের অমুক লোক, তাকে ফান্ড করেন। মিডিয়া হাউসে ফোন দেয় যে আমাদের এই নিউজ প্রচার করবেন, অমুককে টকশোতে ডাকবেন না। এবং ওই যে আপনার আরো কিছু বিশৃঙ্খলা সাকিবে যেটা বললেন যে, এবং রুমিন আপা যে একটা মেয়েকে এইভাবে লাথি দিল, পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়ে গ্রেপ্তার করার দরকার ছিল, কিন্তু সক্ষমতা দেখাইতে পারে নাই। একটা শক্তিশালী দলের লোক গ্রেপ্তার করলে আবার কি হয়? তাহলে তার মানে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখন সিদ্ধান্ত নিতে পারছে না, আর সরকার সেই মুহূর্তটা দেখাইতে পারে না। 9 মাসেও আপনি দেখাইতে পারেন। সুতরাং আপনি যদি 9 বছর ক্ষমতায় থাকেন, এই ল অ্যান্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারবেন না। পুলিশ সংস্কার বা পুলিশের প্রমোশন পদোন্নতির কমিটির সদস্য সচিবকে আমাদের ছাত্র সহকর্মী সদস্য আসিফ, আবার জনপ্রশাসনকে মাহফুজ, তাদের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই। পুরো প্রশাসনকে তারা ডিল করবে কিভাবে? প্রশাসন তার সাথে অ্যাডজাস্টই তো করবে না। তারপরে যার একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নেই, এলজিডির মতো ভারী মিনিস্ট্রি যেটা সবসময় পাওয়ার পার্টির সেক্রেটারি পদমর্যাদা সিনিয়র লিডাররা চালায়। এখন আপনি দেখেন আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ যারা মন্ত্রণালয়ে নিয়েছে, এই 9 মাসে কে কি এক্সাম্পল সেট করেছে? বরঞ্চ শেখ হাসিনার কাতারে চলে গেছে। শেখ হাসিনার পিয়নরা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়, আর আমাদের এই ছাত্র তরুণ যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা আশাবাদী, তাদের পিয়নরা 9 মাসে 311 কোটি টাকার করাপশন কেসে আপনার দুদক তলব করে। এবং দুঃখজনক হচ্ছে, লজ্জাজনক হচ্ছে যে অবশ্যই যেটা বলছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি একজন মহাচ্ছন্ন ফ্যান, যে তাকে যখন এখানে শেখ হাসিনা হেনস্থা করা হয়, সেই আপনার বিল্ডিং এর লিফট ছাড়া উঠে আমরা প্রতিবাদ করি, আমরা মশাল মিছিল করেছি, জানতাম না তিনি প্রধান উপদেষ্টা, মানে কল্পনাও করি। নৈতিক জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, দেশের একজন ভালো মানুষ, প্রতিবাদ করেছি। কিন্তু তার সরকার তো এখন, তাকে তো আমাদের দায় দিতে হবে। তার সরকার কি ব্যবস্থা নিয়েছে এই সমস্ত এই যে 9 মাসে যাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উপদেষ্টাদের? এবং সাকিব ভাই সহ রুমিন আপা বলেছেন যে তিনি আপনার এইখানে যেমন সাকিব ভাইয়ের ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, আমাদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল, মঞ্জু ভাইদের ছাত্র পক্ষ, এই জুলাই আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠন এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দেখেছি কয়েকবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিচিত কয়েকটা মুখ ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন। পুরো গোটা দেশের তরুণদের যারা প্রতিনিধিত্ব করে এই ছাত্র সংগঠনগুলোর, আমি লাস্ট মিটিং বলেছিলাম স্যার অন্তত একদিন একটা চা খাওয়ার দাওয়াত দেন, আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি ছাত্র দলের তরুণদেরকে ডেকেছেন, ছাত্র শিবিরের তরুণদের ডেকেছেন, ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকারদেরকে ডেকেছেন, আপনি ডাকেন নাই। এই কয়েকজন ছাত্র নেতার লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখেন না, এবং এদেরকে দিয়ে বিপ্লব দেখেন না। এরা একটা দল গঠন করেছে, রাজনীতি করুক। বাইরে কথা প্রচলিত, মানুষ বলে, আপনি যেভাবে রয়টার্স থেকে শুরু করে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, আপনার একটা সফট কর্নার স্পষ্টত এদের প্রতি ফুটে উঠেছে। তো এইখানে তো আপনার পক্ষপাতমূলক ভূমিকা পরিষ্কার হয়েছে, এটা আপনি পারেন না। এখন আপনার প্রতি আমরা আস্থা রাখতে চাই। তারেক সাহেব, বিএনপির সবাই বলেছে, গত সব মিটিংয়ে সব দল বলেছে আপনাকে রেখে আমরা নির্বাচনটা করতে চাই। দেখেন
এই রকমের ছাত্রদের প্রতি স্পষ্ট একটা ভূমিকার পরেও কিন্তু তারা কেউ কোনো দল পদত্যাগ চায়নি। তো তাহলে তার উচিত না যে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই যে বাকি দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে যাদের মধ্যে পাহাড়সম দুর্নীতির অভিযোগ তাদেরকে সরিয়ে দেওয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এজাজ এনসিপির প্রতিনিধি, তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের অভিযোগ, সে হিজবুত তাহরীর ফাইন্যান্সার ছিল, নেতা ছিল, তারকে নিয়ে আন্দোলন হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ তাদের কোরামের লোক যারা আছে তাদের বিরুদ্ধে শত অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছেন না। এবং আরো বাস্তবতা হচ্ছে যে যারা কিচেন ক্যাবিনেট এই সরকার আছে তারা কিন্তু এই গভর্নমেন্টকে দীর্ঘায়িত করার একটা মিশন, তাদের ভীষণ কথাবার্তা কাজকর্মে মানে দৃশ্যমান অদৃশ্যমান ভাবে আমরা টের পাই। যেই কারণে বিএনপির মতো একটা দল যখন ডিসেম্বর টাইম বাড়তি নির্বাচন চায়, বুঝতে হবে এর পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র আছে। আর আমরা একটা কথা শেষ করব, নির্বাচন পেছাতে চাচ্ছে একটি দলের কথা বলছেন, আরো একটা রহস্য আছে। ধরেন এখন জামাতের নেতা এটিএম আজাদ সাহেব মুক্তি পেয়েছেন, তিনি যদি নিরপরাধ বা অন্যায়ভাবে শাস্তির সম্মুখীন হয়ে থাকেন তিনি মুক্তি পাক, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু কোন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এত তাড়াতাড়ি এইভাবে মুক্তি হইতো কিনা সম্ভব ছিল? তাহলে যারা গভর্নমেন্টের বেনিফিটেড পাবে তারা কিন্তু চাবে একটু নির্বাচন পেছাক, এবং আমরা যারা নির্বাচন চাবো আবার তাদেরকে দালাল বানানোর, চরিত্র হনন করার জন্য বটর বাহিনী, অনলাইন বাহিনী সব অনলাইন আপনার লাগিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে আমার ব্যক্তি স্বার্থ, এই সরকার থাকলে আমি সুপারিশ করে তদবির করে আমার দলটা গুছাইতে পারবো, কমিটি দিতে পারবো, ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবো, এই চিন্তার ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যদি এই বছর নির্বাচন না হয়, ইতিমধ্যে দেখেছেন আপনি ব্যবসায়ীরা কিন্তু বিটিএমই, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন সেদিন সংবাদ সম্মেলন করে বলেছে যে আগামী 2-1 মাসের মধ্যে 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ গ্যাসের অভাবে। তারা বিল দিতে পারছে না, নতুন অর্ডার নাই। অনেক বিনিয়োগের গল্প শোনানো হচ্ছে যে প্রস্তাবিত বিনিয়োগ 12,000 কোটি টাকা। অনেকে তো প্রেস ক্লাবের সামনে একটা লোক আছে খায়রুল নামে, তাকে বলে যে প্রস্তাবিত বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এরকম বিনিয়োগ দেখতেছি আসতেছে 12,000 কোটি টাকা। এখন দেশীয় বিনিয়োগকারীরা বলছে যে ভাই আমরা ভয় পাচ্ছি, আমরা কি করবো, আমাদেরকে একটা পথ দেখান। তো সেই ক্ষেত্রে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই জটটা কাটবে না, দেশের অর্থনীতি আসবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, অভ্যন্তরীণ স্থিতিশীলতা আসবে না। সেজন্য নির্বাচিত সরকারের বিকল্প নাই। গালি শুনলে আমাদের এটা বলতে হবে আসলে।